আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের ডেইজ ইভেন্টসের প্রথম খবরটি শিরোনাম, দুবাই সামিটে প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরে হতে পারে নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে, এটা এবছরের ডিসেম্বরেও হতে পারে। বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএন এর সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে একথা জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, আমরা 15টি বিভিন্ন খাতের জন্য সংস্কার কমিটি গঠন করেছি। আইন শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচন সহ অন্যান্য সংস্কার কমিশন প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখন আমরা যেটা করব সেটা হলো ঐক্যমত গঠন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা একটু একটু করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের অবস্থা। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। আমাদের কাজ এই সবকিছু পুনর্গঠন। যেমন ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। ব্যাংকগুলো থেকে $16 মিলিয়ন পাচার হয়ে গেছে। আমাদের রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আগ্রহ দেখিয়েছে ইসি। তবে এ ব্যাপারে জামায়াত ইতিবাচক মন্তব্য করলেও বিএনপি বেঁকে বসেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তারা আগে জাতীয় নির্বাচন চান। এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ নোমান। আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি নোমান ভাই। আপনি যেমনটি শুনছিলেন, ডক্টর ইউনূস এক ধরনের একটা সম্ভাবনার কথা বলেছেন যে আগামী ডিসেম্বরে ভোট হতে পারে, এবং আরেক দিক থেকে নির্বাচন কমিশনের নানা পক্ষের মধ্যে যে আলোচনা, সেখান থেকে আমরা একটু জানতে পারছি যে তারা স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় নির্বাচনের আগে করতে চায়। সরকার আসলে ঠিক কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচনের ব্যাপারে? আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের যে নতুন বাস্তবতা এবং প্রেক্ষাপটে যে আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবেন, রাজনীতিবিদদের জন্যই দেশের পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের, সরকার পরিচালনার দায়িত্ব তারাই পরিচালনা করবেন। বর্তমান একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপের কথা বলছেন যে চলতি 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আবার পাশাপাশি যে স্থানীয় সরকার ইলেকশনের কথাটাও আসছে। এখন দুইটার মধ্যে কি স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় নির্বাচন অন্তরায় হবে কি না, এই একটা প্রশ্ন মাথার মধ্যে এটা আসতেছে। শুধু বিএনপি সহ আরও অনেকগুলো রাজনৈতিক দলেই চাচ্ছে যে রাজনৈতিক একটা নির্বাচনী রোডম্যাপের মধ্য দিয়ে দেশের রাজনীতি এতদিন যে 3টা ইলেকশন হলো জনগণ ভোট দিতে পারে নাই, তো ফলে যে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিবে, ভোট দিবে, একটা সরকার নির্বাচিত সরকার আসবে, তারা দেশ পরিচালনা করবেন, তো সেই একটা বিষয় আছে জড়িত। তো সরকারের যে অনেকগুলো সংস্কার কর্মসূচির সামনে আছে সেগুলো ওভারকাম করে ইলেকশনটাকে ফ্রুটফুল করতে, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটা ইলেকশন, যেগুলো আগের মতো না, একটা ঐতিহাসিক এবং যেটাকে অবশ্যই মনে রাখার মতো, স্মরণ রাখার মতো একটা ইলেকশন হবে। তো সেই ইলেকশনটার জন্য কিছু প্রস্তুতি আছে। সেই প্রস্তুতির কথাই সরকার বলছে যে একটা সুন্দর ইলেকশন করার জন্য আমাদেরকে হয়তো ডিসেম্বরের মধ্যে আমরা ইলেকশন থেকে যেতে পারবো। তো সেখানে আবার একটা বক্তব্য আসছে, তাহলে জাতি যেই অনেকগুলো, আপনি জানেন যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, পৌরসভা, মূলত এই জনপ্রতিনিধিদের মাধ্যমে হলে দেশের একবার রুট লেভেলে প্রান্তিক জনগণের সঙ্গে একটা সম্পর্ক সংযোগ। তো সেখানে এখন যেহেতু আগের সরকারের বিনা ভোটেই এই সমস্ত জনপ্রতিনিধিগুলো, অধিকাংশ জনপ্রতিনিধি যারা আসছেন, যারা পলাতক, এখন কোনোখানে কোনো একটা পরিষদেই কিন্তু কোনো জনপ্রতিনিধি নেই, শূন্য। মূলত জেলা প্রশাসকরাই ওই কাজগুলো, জেলা প্রশাসন তত্ত্বাবধানের ডিসি এবং ইউনোরে পরিচালনা করতেছেন। তো ফলে আমলাতন্ত্রের সঙ্গে যে জনগণের সঙ্গে একটা দূরত্ব গ্যাপ, আপনি জানেন যে আমাদের দেশে একটা তহসিল অফিসে গেলেও কিন্তু তহসিলদারকে হয়তো দেখা গেল সে তার কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু তহসিলদার একটা ছোট্ট একটা সরকারের সর্বনিম্ন স্তরের একজন কর্মকর্তা, তাকেও কিন্তু স্যার বলতে হয়, সম্বোধন করতে হয়, এবং তিনি নিজেকে সেখানে একটা মহারাজা ভাবেন। তো ফলে হয় কি যে জনসেবাটা বিঘ্নিত হচ্ছে। কাঙ্ক্ষিত যে জনসেবা মানুষ পাবেন, অনেকগুলো কার্যক্রম কিন্তু আছে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, তো সেগুলো এখন বিঘ্ন হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, সেগুলো মানুষ কাঙ্ক্ষিত সেই সেবাটা পাচ্ছে না। তো ফলে সরকার চাচ্ছে জনগণের, প্রান্তিক জনগণের যে দুর্ভোগটা, যদি আমাদের স্থানীয় সরকার ইলেকশনটা মাঝে গ্যাপে আমরা করতে পারি, সরকারের দৃষ্টিভঙ্গি এটা, তাহলে আমাদের জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি সেটাও হয়ে গেল, প্লাস জনগণের যে দুর্ভোগটা সেটাও কমে আসলো এবং জনপ্রতিনিধির হাতে আস্তে আস্তে ক্ষমতা চলে গেল। এই হলো সরকারের দৃষ্টিভঙ্গি।
আসলে আমরা এই সরকারের এই অবস্থানের ক্ষেত্রে দুটি বড় রাজনৈতিক দলের দুই ধরনের মতামত দেখছি। প্রথমত আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে ওনারা স্থানীয় নির্বাচনের পক্ষপাতী না, তারও নিজস্ব কিছু যুক্তি আছে, কিন্তু উনি আসলে সরকারের এই বিষয়টিকে মোটামুটি বিএনপির অনেক ক্ষেত্রেই আমরা দেখছি সরকারের সাথে ঠিক একই লাইনে যাচ্ছে না। যদিও বিএনপি বারবার বলছে এটা তাদেরই সরকার এবং সরকারের সংস্কার প্রক্রিয়ার সঙ্গে তারা আছে, সবভাবে সরকারকে উৎসাহিত করবে এবং প্রয়োজনের ক্ষেত্রে সরকারের সমালোচনা করবে, কিন্তু এখন পর্যন্ত জুলাই ঘোষণার বিষয়টি দেখা যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে দেখা যায়, অথবা এখন যে স্থানীয় সরকার নির্বাচন, প্রতি ক্ষেত্রেই কিন্তু বিএনপি এক ধরনের রিজার্ভেশন দেখাচ্ছে যে ঠিক এইটা না, এইটা না, ওইটা, ওইটা না সেটা, এই ধরনের একটা। আপনার দৃষ্টিতে বিষয়টি কি? না, আপনি ঠিকই বলেছেন যে এই সরকার যখন দায়িত্বে আসে, দায়িত্ব নেয়, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করে আজ থেকে 6 মাস আগে, তখন থেকে শুরু করে যে বিএনপি দেশের প্রধান রাজনৈতিক দল, যে দলটি অনেক বছরই ক্ষমতায় ছিল এবং অনেক বছর ক্ষমতার বাইরে, তো ফলে তাদের বিপুল একটা জনসমর্থন, নেতাকর্মীদের মনকে চাঙ্গা করার জন্য তারা ইলেকশনমুখী, তাদের টোটাল কার্যক্রম অ্যাক্টিভিটিসগুলো ইলেকশনমুখী, নির্বাচনমুখী। তো নির্বাচনকে তাদের ফোকাল পয়েন্টে আনতে হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা শুরু থেকেই নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচন, আপনি দেখবেন যে প্রতিদিন যদি 5 জন নেতা কথা বলেন, কমপক্ষে 4 জনের মুখে নির্বাচনের প্রসঙ্গটা আসে। তো আমরা মাঝে মাঝে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হোক বা উপদেষ্টাদের যে ব্রিফিংগুলো হয়, সেখানে এই প্রসঙ্গটা আসে। অনেক সাংবাদিক প্রশ্ন করেন যে সরকারের সঙ্গে কি তাহলে বিএনপির কোনো দূরত্ব হচ্ছে কিনা বা কার্যক্রমের কোনো আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে কিনা। তো সেখানে অনেক উপদেষ্টাই যেটা ক্লিয়ারলি বলছেন, না আসলে দূরত্বটা এইভাবে না, বিএনপি যেভাবে চাচ্ছে আর আমাদের চাওয়া, বিএনপির চাওয়া, যে সবার চাওয়া কিন্তু একটাই, এখানে তার তো মনে হয় গ্যাপ নাই। গ্যাপটা কোথায়? যে বিএনপির একটা বড় পলিটিক্যাল পার্টি, তাদের রাজনৈতিক একটা মঞ্চ আছে, রাজনৈতিক তাদের একটা ফোরাম আছে, তাদের একটা অঙ্গন আছে, সেখানে তাদের নেতাকর্মীদেরকে লক্ষ্য করে এই কথাগুলো বলতেই হবে। তাদের যেহেতু রাজনৈতিক দল, তাদের নির্বাচনমুখী সবসময় থাকতে হবে। আর এখানে দূরত্বের কোনো বিষয় না, এখন তাদের নির্বাচনটা হলো, যদি আবার একটু ভয়ও আছে এখানে, ভয়টা হলো এই ধরনের যে যত বিলম্ব হবে, দেরি হবে, তাহলে তাদের আবার অন্য কোনো প্রেক্ষাপট তৈরি হয় কি না, এই ধরনের একটা ভয় হয়তো থাকতেও পারে আর কি, ভোট কমে কিনা। হ্যাঁ, তো সেটা আসে, এটা এই প্রশ্নগুলো আসে। তখন সেক্ষেত্রে আসলে যে উপদেষ্টারা বারবার এই কথাটাই আসছে তাদের বক্তব্যে, যে না, আমরা চাচ্ছি আমরা সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি হোক, যে ব্যবস্থাপনা একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে, যে নির্বাচনে যে দলের ক্ষমতা আসবে তারাই পরিচালনা করবে। বিএনপি কিন্তু আস্তে আস্তে হয়তো এই পয়েন্টে আসতেছে। সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন যে একটা নির্বাচনের মাধ্যমে যে সরকার আসে তার সঙ্গেই বিএনপি কাজ করবে। তো সেখানে যে কথাটা প্রশ্নটা আপনার উত্থাপন করছেন যে বিএনপি এবং জামাতের চাওয়ার ক্ষেত্রে সরকারের অনেকগুলো কার্যক্রমের সঙ্গে বিএনপির হয়তো একটু দ্রুত তৈরি, জামাত আবার দেখা যায় অনেকগুলো অন করতেছে ওদের। তো এটা একটা উপস্থাপনার হয়তো ভিন্নতা, কিন্তু চাওয়া কিন্তু আলটিমেটলি একটাই। আমি আসলে এই জিনিসটাতেই আসছিলাম যে আপনি বলছেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ রাখতে গেলেও একটা নির্বাচনমুখী আবহ জরুরি তাদের ক্ষেত্রে। এখন জামাত ইসলামের ক্ষেত্রে বিষয়টা যদি দেখেন, এখন পর্যন্ত যে কটা প্রস্তাব সরকার যেই পথে যাচ্ছে, জামাত ইসলামের পথও কিন্তু ঠিক একই রকমই আমরা দেখি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি যদি এখন আমরা উল্লেখ করি, তাহলেও জামাত কিন্তু আজকে নির্বাচন কমিশনে গিয়ে কথা বলে এটার সঙ্গে সহমত পোষণ করে এসেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতেই পারে। তাহলে যেই জিনিসটা বিএনপি নির্দ্বিধায়, বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন বিএনপি, যে জিনিসটা নিয়ে বিএনপিকে মনে হচ্ছে তাদের কর্মী সমর্থকদের উৎসাহিত করে রাখতে হবে, উৎফুল্ল রাখতে হবে, যেটা নির্বাচনমুখী অবস্থার মধ্যে দিয়ে সম্ভব, একই ক্ষেত্রে জামাতকেও একেবারে ছোট দল বলা যায় না। তারা কেন তাহলে সরকারের সাথে এবং বিএনপি কেন এই অবস্থানে? দুজনের অবস্থান তো দুটি দিকে গেছে, আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে আর কি, যে হ্যাঁ এখানে আর সরকার যে একটা স্থানীয় সরকার ইলেকশনটা করবেন, এই ধরনের রোড ম্যাপ, কোনো নির্বাচনী তফসিল এই ধরনের কিছু দেয় নেই। সেক্ষেত্রে ক্লিয়ারলি যেটা স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সাহেব যেটা এই প্রশ্নটা আসছিল ওনার কাছে, যে বিএনপির যে নির্বাচনটা চাচ্ছেন না, আগে চাচ্ছেন জাতীয় ইলেকশন, ন্যাশনাল ইলেকশন, যেটার জন্য মানুষ আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, প্রত্যাশা নিয়ে বসে আছেন। তো সেক্ষেত্রে তিনিও জবাব দিয়েছেন যে হ্যাঁ, ইলেকশন যে আমরা স্থানীয় সরকার ইলেকশনে যে আমরা করবই, এই ধরনের কোনো
সরকারের পক্ষ থেকে কোনো ধরনের তফসিল বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ডাইরেকশন বা সরকারের কোনো সিদ্ধান্ত নাই। এটা হলো আলাপ আলোচনা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেই আলোচনা করে নির্বাচনী যদি স্থানীয় সরকার একমত হয়, সবাই ঐক্যমত আসে, তাহলে ইলেকশনটা হবে। আর জামাত ইসলামী যেটা চাচ্ছে যে যদি সরকার, যেহেতু জামাত ইসলামীতে অ্যাডভান্টেজ আছে তাদের সরকর্মী, তারা মাঠে আছেন, তাদের কার্যক্রমগুলো ওইমুখী। আর বিএনপিও আছে আপনার বিভিন্ন ধরনের, তাদের যেই বিশাল কর্মী বাহিনী আছে, তাদেরকেও ওইভাবে রাখতে হচ্ছে। তো দুজনের চাওয়ার ক্ষেত্রে যদি সরকার ইলেকশন করে, ইলেকশনের তফসিল ঘোষণা করে, সেগুলো আলোচনার ভিত্তিতেই হবে, আলাপ আলোচনার ভিত্তিতে। তো বিএনপি যদি সেখানে এগ্রি করে, অবশ্যই সেটাই আসবে আগে এখানে। আর জামাতের চাওয়াটা হচ্ছে, যেহেতু জামাত সরকার যেই টোনে কথা বলছে যে ইলেকশন যদি সবার সম্মতিতে ঐক্যমত্যে আসে তাহলে ইলেকশন হবে, জাতীয় স্থানীয় সরকার ইলেকশন হতে পারে বলছে। তো জামাতও একই স্টাইলে কথা বলছেন। আর তারা সম্মত এটার সাথে, জি, না হলেও তারা সম্মত, এতটুকুই এখানে। একটু ভিন্ন পথে দুইজন। আপনার আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা ব্যস্ত সময় আপনাকে টেনে নিয়ে এসে আমি একদম বসিয়ে দিয়েছি আলোচনার টেবিলে। অনেক কিছু জানা হলো, অনেক কিছু স্পষ্ট হলো। তিনজনের অবস্থান তো অ্যাটলিস্ট স্পষ্ট। সরকার তারা একটা প্রস্তাব দিয়েছে মাত্র, হলে করা যায়, না হলেও কোনো সমস্যা নেই, আমরা সরাসরি জাতীয় নির্বাচনের দিকেও যেতে পারি। বিএনপির অবস্থান হচ্ছে তারা এখন স্থানীয় পর্যায়ে নির্বাচন চায় না, তারা সরাসরি জাতীয় নির্বাচনে ভোট চায়। আর জামাতের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে এরকম যে সরকার যেদিকে যাবে তারা আপাতত ইলেকশন হইলেও তারা আছে, আবার না হইলেও তারা আছে, সংস্কারেও তারা আছেন, সবকিছুতেই আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এবারের খবরটির শিরোনাম, ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদ করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক। তিনি বলেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন, কারণ উনি তার প্রিয় সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, শর্মিলা রহমান, 3 নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই ওনার পাশে রয়েছে। তিনি আরো বলেন, আমরা যুক্তরাজ্য বিএনপির টিম ওনার পাশে আছি, আলহামদুলিল্লাহ, উনি মেন্টালি খুব রিল্যাক্স। আমরা ওনাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি উনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পরেই বাংলাদেশে ফিরবেন। উনি আগের চেয়ে অনেক ভালো আছেন। তিনি আরো বলেন, হাসিনাই উনাকে স্লো পয়জনিং করে হত্যা করার চেষ্টা করে। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর ক্ষমতা অনেক বেশি, হাসিনার সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। খালেদা জিয়ার সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সঙ্গে রাজনীতি নিয়ে কথাবার্তা হয়নি, আমরাও কোনো কথাবার্তা বলবো না, কারণ রাজনীতিতে ওনার অনেক সোর্স আছে, উনি অনেক ব্রিফ পান এবং ওনার দৃষ্টি বাংলাদেশের উপরই রয়েছে। হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভার্বাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময়ের চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেয়া হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো জবাব দেওয়া হয়নি বলেও জানান তিনি। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রতিবেদন বাংলাদেশের জন্য দেয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে। আমাদের এর পরের শিরোনামটি হচ্ছে, 13 বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারি। গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের 13টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেটটি প্রকাশ করা হয়। গেজেটে সই করেন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী। এতে বলা হয়, নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন নাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ বিশ্ববিদ্যালয়। মেহেরপুর মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয় করা হয়েছে। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর বিশ্ববিদ্যালয়ের নাম শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি। জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
ভারতে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি। অশান্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। কিছুদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। বৃহস্পতিবার এই অচলাবস্থার মাঝে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। গত 9 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন বীরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। গত রোববার ইম্ফলে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন বীরেন। তার ইস্তফার পর মণিপুরে সরকার পরিচালনার জন্য নতুন কোনো মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেনি বিজেপি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা হয়েছে, আমি মণিপুরের রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্যান্য তথ্যগুলোর ভিত্তিতে আমার মনে হয়েছে সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না। সবশেষে খেলার খবর। 21 পদক গ্রহণকারীর সংখ্যা নির্ধারণ নিয়ে বিপাকে বাফুফে। 21 পদক পাচ্ছে সাফ জয়ী নারী ফুটবল টিম। এই দলটির হয়ে কতজন পদক গ্রহণ করবেন এই সংখ্যা নির্ধারণ করতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 11 জনের নাম চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বাফুফের কাছে চিঠি দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, কিন্তু সাফ জয়ী দল ছিল 23 জনের। কোচ কর্মকর্তা মিলে মোট সংখ্যা 32 জন। তাদের মধ্যে থেকে কোন 11 জনকে 21 পদক গ্রহণ করতে পাঠাবে বাফুফে, এ নিয়ে খুবই জটিলতার মধ্যে পড়েছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। কেননা 32 জনের তালিকা দিয়েছিল বাফুফে, কমিয়ে 11 জনে এনেছে সংস্কৃতি মন্ত্রণালয়। বাফুফে নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান গত সাফ জয়ী দলের প্রধান ছিলেন। তিনি আমার দেশকে বলেন, এ বিষয়টি আসলে দৃষ্টিকটু দেখায়। ফিফা ও এএফসি গাইডলাইন অনুসারে খেলোয়াড়, কোচ, অফিসিয়াল মিলে 32 জনের কন্টিনজেন্ট থাকে। পুরো কন্টিনজেন্টকেই পুরস্কার দেওয়া উচিত, তা না হলে বিষয়টি সুন্দর দেখায় না। তিনি আরো বলেন, আমাদের সভাপতি দেশের বাইরে, সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করছে বিষয়টি নিয়ে। তবে দলের সবাই থাকলে বিষয়টি ভালো হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আশা করি বিষয়টি ভালোভাবে দেখবেন। দর্শক, আমাদের আজকের ডেজ ইভেন্টসের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আবারও একই ধরনের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আমার দেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।